পোড়া তুবড়ির খোলাটার ন্যায় তুচ্ছ বস্তুর মতো এই ব্রাহ্ম মন্দির হইতেও পাছে সমারোহ শেষে লোকের দৃষ্টি অবজ্ঞায় অন্যত্র সরিয়া যায়, এই আশঙ্কায় বিলাসবিহারী উৎসবের জেরটা যেন কিছুতেই আর নিকাশ করিতে চাহিতেছিল না। কিন্তু যাহারা নিমন্ত্রণ লইয়া আসিয়াছিলেন তাহাদের বাড়ি ঘর আছে, কাজকর্ম আছে, পরের খরচে কেবল আনন্দে মাতিয়া থাকিলেই চলে না। সুতরাং শেষ একদিন তাহাদের করিতেই হইল। সেদিন বৃদ্ধ রাসবিহারী ছোট একটি বক্তৃতা করিয়া শেষের দিকে বলিলেন, যাহার অসীম করুণায় আমরা পৌত্তলিকতার ঘোর অন্ধকার হইতে আলোকে আসিতে পারিয়াছি, সেই একমেবাদ্বিতীয়ম নিরাকার পরম ব্রহ্মের পাদপদ্মে এই মন্দির যাহারা উৎসর্গ করিয়াছেন তাহাদের কল্যাণ হোক। আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে অচির ভবিষ্যতে সেই দুটি নির্মল নবীন জীবন চিরদিনের জন্য সম্মিলিত হইবে। সেই শুভ মুহূর্ত দেখিতে ভগবান যেন আমাদের জীবিত রাখেন। এই বলিয়া সেই দুটি নবীন জীবনের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, মা বিজয়া, বিলাস, তোমরা এদের প্রণাম করো। আপনারাও আমার সন্তানদের আশীর্বাদ করুন। বিজয়া ও বিলাস পাশাপাশি মাটিতে মাথা ঠেকাইয়া প্রবীণ ব্রাহ্মদিগের উদ্দেশ্যে প্রণাম করিল। তাহারাও অস্ফুট কণ্ঠে ইহাদের আশীর্বাদ করিলেন। তাহার পরে সভা ভঙ্গ হইল। সন্ধ্যার পর বিজয়া যখন বাটিতে আসিয়া পৌঁছিল তখন তাহার মনের মধ্যে কোনো বিরোধ, কোনো চাঞ্চল্য ছিল না। ধর্মের আনন্দে ও উৎসাহে হৃদয় এমনি পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল যে আপনাকে আপনি কেবলই বলিতে লাগিল, পার্থিব সুখী একমাত্র সুখ নয়, বরঞ্চ ধর্মের জন্য, পরের জন্য সে সুখ বলি দেওয়াই একমাত্র শ্রেয়। বিলাসের সহিত তাহার মতের আর কোথাও যদি মিল না হয়, ধর্ম সম্বন্ধে যে তাহাদের কোনোদিন অনৈক্য ঘটিবে না, এ কথা সে জোর করিয়াই নিজেকে বুঝাইল। বিছানায় শুইয়াও সে বারবার ইহাই কহিতে লাগিল, এ ভালোই হইল যে তাহার মতো একজন স্থির সংকল্প, স্বধর্মপরায়ণ, কর্তব্যনিষ্ঠ লোকের সহিত তাহার জীবন চিরদিনের জন্য মিলিত হইতে যাইতেছে। ঈশ্বর তাহার দ্বারা নিজের অনেক কার্য সম্পন্ন করাইয়া লইবেন বলিয়াই এমন করিয়া তাহার মনের গতি পরিবর্তিত করিয়া দিয়াছেন। পরদিন বিলাস সকলকেই করজোড়ে আবেদন করিল, তাহারা যদি অন্তত মাসে একবার করিয়া আসিয়াও মন্দিরের মর্যাদা বৃদ্ধি করেন তো তাহারা আজীবন কৃতজ্ঞ হইয়া থাকিবে। এই অনুরোধ অনেকেই স্বীকার করিয়াই বাড়ি গেলেন। রাসবিহারী আসিয়া বললেন, মা বিজয়া, তোমার মন্দিরে স্থায়িত্ব যদি কামনা করো তো দয়াল বাবুকে এখানে রাখবার চেষ্টা করো। বিজয়া বিস্মিত ও পুলকিত হইয়া জিজ্ঞাসা করিল, সে কি সম্ভব কাকাবাবু? রাসবিহারী হাসিয়া কহিলেন, সম্ভব না হলে বলবো কেন মা, তাকে ছেলেবেলা থেকে জানি, একরকম আমারই বাল্য বন্ধু। অবস্থা ভালো না হলেও দয়াল খাঁটি লোক। তোমার জমিদারিতে কোনো একটা কাজ দিয়ে তাকে অনায়াসে রাখা যেতে পারে। মন্দিরের বাড়িতেও ঘরের অভাব নেই, স্বচ্ছন্দে দু চারটে ঘর নিয়ে তিনি সপরিবারে বাস করতে পারবেন। এই বৃদ্ধ ভদ্রলোকটির প্রতি বিজয়ার সত্যকার শ্রদ্ধা জন্মিয়াছিল। তাহার সাংসারিক হীনাবস্থা শুনিয়া সেই শ্রদ্ধায় করুণা যোগ দিল। সে তৎক্ষণাৎ রাসবিহারীর প্রস্তাব আনন্দে অনুমোদন করিয়া বলিল, ওকে এইখানেই রাখুন, আমি সত্যি ভারী খুশি হব কাকাবাবু। তাহাই হইল। দয়াল আসিয়া সপরিবারে আশ্রয় গ্রহণ করিলেন। দিন কাটিতে লাগিল। পৌষ শেষ হইয়া মাঘের মাঝামাঝিতে আসিয়া পৌঁছিল। জমিদারি এবং মন্দিরের কাজ সুশৃঙ্খলায় চলিতে লাগিল। কোথাও যে কোনো বিরোধ বা অশান্তি আছে তাহা কাহারও কল্পনায় উদয় হইল না। নরেন্দ্রর কোনো সংবাদ নাই, থাকিবার কথাও নহে। শুধু দুদিনের জন্য সে দেশে আসিয়াছিল, দুদিন পরে চলিয়া গেছে। তবে একটা ব্যথা বিজয়ার মনে বাজিত যখনই সেই মাইক্রোস্কোপটার প্রতি তাহার চোখ পড়িত। আর কিছু নয়, শুধু যদি তাহার সেই একান্ত দুঃসময়ে কিছু বেশি করিয়াও জিনিসটার দাম দেওয়া হইত। আর একটা কথা স্মরণ হইলে সে যেমন আশ্চর্য হইত তেমনি কুণ্ঠিত হইয়া পড়িত।
দুদিনের পরিচয়ে কেমন করিয়াই না জানি এই লোকটার প্রতি এত মমতা জন্মিয়াছিল। ভাগ্যে তাহা প্রকাশ পায় নাই, না হইলে মিথ্যা মোহ একদিন মিথ্যায় মিলাইয়া যাইতই, কিন্তু সারা জীবন লজ্জা রাখিবার আর ঠাঁই থাকিত না। তাই সেই দুদিনের স্নেহ মমতার পাত্রটিকে যখনই মনে পড়িত, তখনই প্রাণপণ বলে মন হইতে তাহাকে সে দূরে ঠেলিয়া দিত। এমনি করিয়া মাঘ মাসও শেষ হইয়া গেল। ফাল্গুনের প্রারম্ভেই হঠাৎ অত্যন্ত গরম পড়িয়া চারিদিকে জ্বর দেখা দিতে লাগিল। দিন দুই হইতে দয়ালবাবু জ্বরে পড়িয়াছিলেন। আজ সকালে তাহাকে দেখিতে যাইবার জন্য বিজয়া কাপড় পরিয়া একেবারে প্রস্তুত হইয়াই নিচে নামিয়াছিল। বুড়া দারোয়ান কানাই সিং লাঠি আনিতে তাহার ঘরে গিয়াছিল এবং সেই অবকাশে বাহিরের ঘরে বসিয়া বিজয়া এক পেয়ালা চা খাইয়া লইতেছিল। নমস্কার। বিজয়া চমকিয়া মুখ তুলিয়া দেখিল নরেন্দ্র ঘরে ঢুকিতেছে। তাহার হাতের পেয়ালা হাতে রহিল, শুধু অভিভূতের মতো নিঃশব্দে চোখ মেলিয়া চাহিয়া রহিল। না করিল প্রতি নমস্কার, না বলিল বসিতে। একটা চেয়ারের পিঠে নরেন্দ্র তাহার লাঠিটা হেলান দিয়া রাখিল, আর একখানা চৌকি টানিয়া লইয়া বসিল। কহিল, হে কাজটা আমারও এখনো সারা হয়নি, আর এক পেয়ালা চা আনতে হুকুম করে দিন তো। দি দি বলিয়া বিজয়া হাতের বাটিটা নামাইয়া রাখিয়া বাহির হইয়া গেল, কিন্তু কালীপদকে বলিয়া দিয়াই তৎক্ষণাৎ ফিরিয়া আসিতে পারিল না। উপরে যাইবার সিঁড়ির রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার বুকের ভিতরটা ভীষণ ঝড়ে সমুদ্রের মতো উন্মত্ত হইয়া উঠিয়াছিল। কোনো কারণেই হৃদয় যে মানুষের এমন করিয়া দুলিয়া উঠিতে পারে ইহা সে জানিতই না। তথাপি একথা স্পষ্ট বুঝিতেছিল, এ আন্দোলন শান্ত না হইলে কাহারও সহিত সহজভাবে কথাবার্তা অসম্ভব। মিনিট ৫-৬ সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া যখন দেখিল কালীপদ চা লইয়া যাইতেছে, তখন সেও তাহার পিছনে পিছনে ঘরে আসিয়া প্রবেশ করিল। কালীপদ চলিয়া গেলে নরেন্দ্র বিজয়ার মুখের প্রতি চাহিয়া কহিল, আপনি মনে মনে ভারী বিরক্ত হয়েছেন। আপনি কোথাও বার হচ্ছিলেন, আমি এসে বাধা দিয়েছি, কিন্তু মিনিট ৫-এর বেশি আপনাকে আটকে রাখব না। বিজয়া কহিল, আচ্ছা, আগে আপনি চা খান। বলিয়া হঠাৎ পশ্চিম দিকে জানালাটা প্রতি নজর পড়ায় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, ও জানলাটা কে খুলে দিয়ে গেল? নরেন্দ্র বলিল, কেউ না, আমি। কি করে খুললেন? যেমন করে সবাই খোলে, টেনে। কেন, কোনো দোষ হয়েছে? বিজয়া মাথা নাড়িয়া কহিল, না, এবং মুহূর্ত কয়েক তাহার লম্বা সরু সরু আঙুলের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আপনার আঙুলগুলো কি লোহার? ওই জানালাটা বন্ধ থাকলে পিছন থেকে সজোরে ধাক্কা না দিয়ে শুধু টেনে খুলতে পারে এমন লোক আমি দেখিনি। কথা শুনিয়া নরেন হো হো করে উচ্চহাস্যে ঘর ভরিয়া দিল। হা 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 হা। এ সেই হাসি, মনে পড়িয়া বিজয়া সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। হাসি থামিলে নরেন সহজভাবে কহিল, সত্যি আমার আঙুলগুলো ভারী শক্ত, জোরে টিপে ধরলে যে কোনো লোকের বোধ করি হাত ভেঙে যায়। বিজয়া হাসি চাপিয়া গম্ভীর মুখে কহিল, আপনার মাথাটা তার চেয়েও শক্ত, ঢু মারলে। কথাটা শেষ না হইতেই নরেন আবার তেমনি উচ্চহাস্য করিয়া উঠিল। এই লোকটির হাসি প্রভাতের আলোর মতো এমনি মধুর, এমনি উপভোগের বস্তু যে কোনো মতেই যেন লোভ সংবরণ করা যায় না। নরেন পকেট হইতে ২০০ টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া বলিল, সেই জন্যই এসেছি, আমি জোচ্চোর, আমি ঠক, আরো কত কি গালাগালি ওই কটা টাকার জন্য আমাকে দিয়ে পাঠিয়েছিলেন। আপনার টাকা নিন, দিন, আমার জিনিস দিন। বিজয়ার মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল, কিন্তু তখনই আপনাকে সামলাইয়া লইয়া কহিল, আর কি কি বলে পাঠিয়েছিল বলুন তো? নরেন কহিল, অত আমার মনে নেই, সেটা আনতে বলে দিন, আমি ৯:৩০ গাড়িতেই কলকাতা ফিরে যাব। ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, অত দূর আর যেতে হয়নি। বিজয়ের মুখ উজ্জ্বল হইয়া উঠিল, কহিল, আপনার ভাগ্য ভালো। নরেন কহিল, হ্যাঁ,
কিন্তু আমার আর সময় নেই। 9টা বাজে। চক্ষের নিমিষে বিজয়ের মুখের দীপ্তি নিবিয়া গেল, কিন্তু নরেন তাহা লক্ষ্য করিল না। কহিল, আমাকে এক্ষুনি বের হতে হবে, সেটা আনতে বলে দিন। বিজয়া তাহার মুখের প্রতি চোখ তুলিয়া বলিল, এই সত্য কি আপনার সঙ্গে হয়েছিল যে দয়া করে আপনি টাকা এনেছেন বলি তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে? নরেন্দ্র লজ্জিত হইয়া কহিল, না না না, তা নয়, কিন্তু আপনার তো ওতে দরকার নেই। আজ নেই বলে কোনোদিন দরকার হবে না, এ আপনাকে কে বললে? নরেন্দ্র মাথা নাড়িয়া দৃঢ় স্বরে কহিল, আমি বলছি, ও জিনিস আপনার কোনো কাজেই লাগবে না। অথচ আমার। বিজয়া উত্তর দিল, তবে যে বিক্রি করে যাবার সময় বলেছিলেন ওটা আমার অনেক উপকার লাগবে। আমাকে ঠকিয়ে গেছেন বলে, পাঠিয়েছিলুম বলে আপনি আবার রাগ করছেন। তখন একরকম কথা আর এখন একরকম কথা। নরেন লজ্জায় একেবারে মলিন হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, দেখুন, তখন ভেবেছিলুম অমন জিনিসটা আপনি ব্যবহারে লাগাবেন, এরকম ফেলে রেখে দেবেন না। আচ্ছা, আপনি তো জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন, এও কেন তাই মনে করুন না। আমি এ টাকা সুদ দিচ্ছি। বিজয়া কহিল, কত সুদ দেবেন? নরেন্দ্র বলিল, যা ন্যায্য সুদ আমি তাই দিতে রাজি আছি। বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, আমি রাজি নই। কলকাতায় যাচাই করে দেখিয়েছি, ওটা অনায়াসে 400 টাকা বিক্রি করতে পারে। নরেন্দ্র সোজা উঠিয়া দাঁড়াইয়া কহিল, বেশ, তাই করুন গে, আমার দরকার নেই। যে 200 টাকায় 400 টাকা চায় তাকে আমি কিছুই বলতে চাই নে। বিজয় মুখ নিচু করিয়া প্রাণপণে হাসি দমন করিয়া যখন মুখ তুলিল, তখন কেবল এই লোকটি ছাড়া সংসারে আর কাহারও কাছে বোধ করি সে আত্মগোপন করিতে পারিত না। কিন্তু সেদিকে নরেনের দৃষ্টিই ছিল না। সে তীক্ষ্ণভাবে কহিল, আপনি যে একটা শাইলক তা জানলে আমি আমি আসতাম না। বিজয়া ভালো মানুষটির মতো কহিল, দেনার দায়ে যখন আপনার যথা সর্বস্ব আত্মসাৎ করে নিয়েছিলুম তখনও ভাবেননি? নরেন কহিল, না। কেন না? তাতে আপনার হাত ছিল না। সে কাজ আপনার বাবা এবং আমার বাবা দুজনে করে গিয়েছিলেন, আমরা কেউ তার জন্য অপরাধী নই। আচ্ছা, আমি চললুম। বিজয়া কহিল, খেয়ে যাবেন না? নরেন উদ্ধত ভাবে কহিল, না, খাবার জন্য আসিনি। বিজয়া শান্তভাবে জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? এইবার তাহার ওষ্ঠপ্রান্তে হাসির রেখা ধরা পড়িয়া গেল। নরেন ক্রোধে জ্বলিয়া উঠিয়া বলিল, আমি কি আপনার উপহাসের পাত্র? টাকা আপনার ঢের থাকতে পারে, কিন্তু সে জোরে ও অধিকার কারও জন্মায় না, জানবেন। আপনি একটু হিসেব করে কথা কইবেন। বলিয়া সে লাঠিটা তুলিয়া লইল। বিজয়া কহিল, নইলে আপনার গায়ে জোর আছে এবং হাতে লাঠি আছে, এই তো। নরেন লাঠিটা ফেলিয়া দিয়া হতাশ ভাবে চেয়ারটায় বসিয়া পড়িয়া বলিল, ছি ছি, আপনি যা মুখে আসে তাই বলছেন। আপনার সঙ্গে আর পারিনে, কিন্তু মনে থাকে যেন। বলিয়া আর সে আপনাকে সামলাইতে না পারিয়া হাসি চাপিতে চাপিতে দ্রুত পদে প্রস্থান করিল। একাকী ঘরের মধ্যে নরেন হতবুদ্ধির মতো খানিকক্ষণ বসিয়া থাকিয়া অবশেষে তাহার লাঠিটা হাতে তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইতেই বিজয়া ঘরে ঢুকিয়া কহিল, আপনার জন্যই আমার যখন দেরি হয়ে গেল তখন আপনারও চলে যাওয়া হবে না। আপনি হাত দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। নরেন যাওয়ার কথাটা বিশ্বাস করিল না, তথাপি জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে হাত দেখতে? তাহার মুখের প্রতি লক্ষ্য করিয়া এইবার বিজয়া গম্ভীর হইল, কহিল, এখানে ভালো ডাক্তার নেই। আমাদের যিনি নূতন আচার্য হয়ে এসেছেন তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজ 2 দিন হলো তার ভারী জ্বর হয়েছে, চলুন একবার দেখে আসবেন। আচ্ছা, চলুন। বিজয়া কহিল, তবে একটু দাঁড়ান। সেই পরেশ ছেলেটিকে তো আপনি চিনেন, 3-4 দিন তারও জ্বর, তার মাকে আনতে বলে দিয়েছি। বলিতে বলিতেই পরেশের মা ছেলেকে অগ্রবর্তী করিয়া দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, ছেলের সমস্ত গায়ে ভয়ানক বেদনা বাবু, নারীটা দেখে একটু ওষুধ টষুধ যদি দিতেন।
নরেন কহিল, তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি লিখিয়ে দিচ্ছি। মা একটু ক্ষুণ্ণ হইয়াই ছেলেকে লইয়া চলিয়া গেল। তখন নরেন বিজয়ার বিস্মিত মুখের পানে চাহিয়া কহিল, এদিকে ভারী বসন্ত হচ্ছে, একটু সাবধানে রাখতে বলে দেবেন। বিজয়ার মুখ কালি হইয়া গেল। বসন্ত? বসন্ত হবে কেন? নরেন কহিল, হবে কেন সে অনেক কথা, আজও ভালো বোঝা যাবে না বটে, কিন্তু কাল ওর পানে চাইলেই জানতে পারবেন। আমার মনে হচ্ছে আপনার আচার্য বাবুকেও আর দেখবার বিশেষ আবশ্যক নেই, তার অসুখটাও খুব সম্ভব কাল পরশুই টের পাবেন। ভয়ে বিজয়া সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল। সে অবশ নির্জীবের মতো চেয়ারে হেলান দিয়া বসিয়া পড়িয়া অস্ফুট কণ্ঠে কহিল, হ্যাঁ, আমারও নিশ্চয়ই বসন্ত হবে নরেন বাবু, আমারও কাল রাত্রে জ্বর হয়েছিল, আমারও গায়ে ভয়ানক ব্যথা। নরেন হাসিল, কহিল, ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়। বেশ তো, জ্বরই যদি একটু হয়ে থাকে তাতেই বা কি, আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রাম শুদ্ধ সকলেরই তাই হতে হবে তার কোনো মানে নেই। বিজয়ার চোখ দুটি ছলছল করিয়া আসিল, কহিল, হলেই বা আমাকে দেখবে কে, আমার কে আছে? নরেন পুনরায় হাসিয়া কহিল, দেখবার লোক অনেক পাবেন, সে ভাবনা নেই, কিন্তু কিছু হবে না আপনার। বিজয়া হতাশ ভাবে মাথা নাড়িয়া কহিল, না হলেই ভালো, কিন্তু কাল রাত্রে আমার সত্যিই খুব জ্বর হয়েছিল, তবুও সকালবেলা জোর করে ঝেড়ে ফেলে দিয়ে দয়ালবাবুকে দেখতে যাচ্ছিল, এখনো আমার একটু একটু জ্বর রয়েছে, এই দেখুন। বলিয়া সে ডান হাত বাড়াইয়া দিল। নরেন কাছে গিয়া তাহার কোমল শিথিল হাতখানি নিজের শক্তিমান কঠিন হাতের মধ্যে টানিয়া লইয়া মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামাইয়া রাখিয়া বলিল, আজ আর কিছু খাবেন না, চুপ করে শুয়ে থাকুন গে, কোনো ভয় নেই, কাল পরশু আবার আমি আসব। আপনার দয়া। বলিয়া বিজয়া চোখ বুজিয়া চুপ করিয়া রহিল, কিন্তু কথাটা তীরের মতো গিয়া নরেনের মর্মমূলে বিঁধিল। প্রত্যুত্তরে আর সে কোনো কথাই বলিল না বটে, কিন্তু নীরবে লাঠিটা তুলিয়া লইয়া যখন ঘরের বাহির হইয়া গেল, তখন এই ভয়ার্ত রমণীর অসহায় মুখের দয়া ভিক্ষা তাহার বলিষ্ঠ পুরুষ চিত্তকে এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত মথিত করিতে লাগিল।